হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে শুরু করতে যাচ্ছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতড়িৎ এর চতুর্থ লেকচার। আজকে আমাদের বিষয়, আমরা গতদিন শিখছিলাম জুলের তাপীয় ক্রিয়ার উপরে সূত্র প্রতিষ্ঠা করছিলাম, অর্থাৎ পরিবাহী ভিত্তিতে যখন তড়িৎ প্রবাহিত হয়েছে সেখানে তাপ উৎপন্ন হয়েছে, সেই তাপীয় ক্রিয়ার উপর আমরা গতদিন সূত্র প্রতিষ্ঠা করছিলাম এবং সেই সূত্রের প্রয়োগ সম্পর্কে আজকে আমাদের আলোচনা। আমাদের জুলের তাপীয় ক্রিয়া, আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি। অঙ্কটা কি, তোমাদের সময় বাঁচানোর সাপেক্ষে আমি আগে অঙ্কটা তুলে নিয়েছি এবং কিছুটা আগে রেখেছি। কোনো বাড়ির মেন মিটারে 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট চিহ্নিত করা আছে। আমরা যে মিটার ব্যবহার করি, আমাদের মেন লাইনের সাথে যে মিটার ব্যবহার করা হয়, সেই মিটারে লেখা আছে 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট চিহ্নিত করা আছে। এই যে এত অ্যাম্পিয়ার এত ভোল্টে, এর মধ্যে আমাদের বলা হয়েছে 60 ওয়াটের বাতি কতটা জ্বালানো যাবে, 60 ওয়াটের বাতি কতটা আমরা ব্যবহার করতে পারবো নিরাপত্তার সাথে। এই ওয়াটটা কি, ক্ষমতা। আর আমাদের যে বিদ্যুৎটা আসছে, লাইন দিয়ে যে বিদ্যুৎটা আসছে, সেই লাইনের ক্ষমতা কতটুকু। যদি আমাদের সেই লাইনের ক্ষমতা জানা থাকে, তাহলে সেই ক্ষমতার মধ্যে আমরা কতটা বাতি জ্বালাতে পারবো সেটা আমরা খুব সহজেই হিসাব করতে পারবো। তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য কি হবে, যে ওই লাইনের ক্ষমতা কত, ওই লাইনের ক্ষমতা বের করতে হবে। তারপর আমাদের ওই ক্ষমতার মধ্যে কতটা বাতি আমরা 60 ওয়াটের ক্ষমতার কতটা বাতি আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের দেওয়া আছে কি 6 অ্যাম্পিয়ার, তার মানে কি তড়িৎ প্রবাহ আই দেওয়া আছে 6 অ্যাম্পিয়ার, বিভব পার্থক্য 220 ভোল্ট, ভির মান 220 ভোল্ট দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কি ক্ষমতা। তাহলে আমাদের গতদিন এই সূত্রগুলো শিখেছিলাম, আমরা এই সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম গতদিন। তাহলে আমাদের ক্ষমতা বের করতে হলে এই দুটো ডাটার মাধ্যমে যদি ক্ষমতা বের করতে হয়, তাহলে আমাদের ক্ষমতার সূত্র কি আছে, কয়েকটা সূত্র পাইছিলাম। P সমান W/T, VI I স্কয়ার R, আর আছে V স্কয়ার বাই R। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি I আর V। তাহলে I আর V থেকে আমাদের যদি ক্ষমতা বের করতে হয়, তাহলে আমরা জানি P ইকুয়াল টু VI, P ইকুয়াল টু VI। এই সূত্রতে V এর মান আমরা বসাই 220 ইনটু I এর মান 6। এই 220 আর 6 গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ওই মেন মিটারের ক্ষমতা। এই ক্ষমতার মান কত আসবে, 1320 ওয়াট। তাহলে আমাদের মেন মিটারের ক্ষমতা আছে 1320 ওয়াট। আমাদের একটা বাতির ক্ষমতা আছে 60 ওয়াট। তাহলে এই 60 ওয়াটের বাতি কতটা জ্বালানো যাবে, তাহলে বাতির সংখ্যা আমাদের বের করতে হবে। এই বাতির সংখ্যা বের করতে হলে আমরা লিখি বাতির সংখ্যা সমান মোট ক্ষমতাকে যদি আমরা এই বাতির ক্ষমতা দিয়ে ভাগ করি, তাহলে আমরা বাতির সংখ্যা পেয়ে যাব। তাহলে P ভাগ P ড্যাশ 1320 ভাগ 60 সমান 1320 কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, আসবে ভাগফল 22 30। তাহলে আমরা আমাদের মেন মিটারের যে ক্ষমতা, মেন লাইনের যে ক্ষমতা, সেই ক্ষমতায় আমরা 22টি বাতি নিরাপত্তার সাথে আমরা ব্যবহার করতে পারব। এইভাবে আমাদের বাসায় যে ইলেকট্রিক্যাল জিনিসগুলো চলে, ফ্যান, লাইট, হিটার, ফ্রিজ, আমরা এগুলো হিসাব করে বলে দিতে পারি যে আমাদের লাইনের ক্ষমতা আছে 1320 ওয়াট। তাহলে আমরা কি কি যন্ত্র কত ওয়াটের মোট কত ওয়াট খরচ করতে পারবো এবং কি কি যন্ত্র আমরা ইলেকট্রিক্যাল যন্ত্র আমরা ব্যবহার করতে পারবো, সেটা আমরা খুব সহজে এইভাবে হিসাব করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় বিষয়টা বুঝতে পেরেছো।
এই টাইপের যদি আরো কিছু অঙ্ক থাকে সেগুলো প্র্যাকটিস করবা, তাহলে দেখবা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা ক্ষমতার ব্যবহার দেখলাম, এরপর আমরা আরেকটা প্রয়োগে আসি। দেখো আমরা আরেকটা অঙ্কে আসি। বলা হয়েছে 50 ওহম রোধের ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 100 সেকেন্ড চালনা করলে কতটুকু পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। মনে করো এমন একটা পাত্র আছে, এই পাত্রের ভিতরে পানি আছে, একটা রোধ এইভাবে সেট করা আছে, এইভাবে মনে করো একটা রোধ সেট করা আছে পানির ভিতরে। এর ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে, তড়িৎ প্রবাহিত হলে এই রোধের বাধা পাওয়ার কারণে এই রোধটা উত্তপ্ত হয়ে আছে, গরম হয়ে যাচ্ছে। তাহলে ওই রোধটা যে পরিমাণ তাপ ছাড়ছে, তরল পদার্থ বা পানি ওই পরিমাণ তাপ গ্রহণ করছে। তাহলে আমাদের এখান থেকে বিষয়টা আগে দেখতে হবে, তাপ ছাড়ছে তার মানে শক্তি ব্যয় হচ্ছে, সেই ব্যয়িত শক্তি দ্বারা পানি উত্তপ্ত হচ্ছে। বলা হচ্ছে কতটুকু পানির তাপমাত্রা 0 থেকে 100 ডিগ্রিতে পৌঁছাবে, সেই পানির ভরটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে তাপ ব্যয় হচ্ছে, ব্যয়িত শক্তি, সেই ব্যয়িত শক্তি গ্রহণ করছে কে? তরল পদার্থ। সেই গৃহীত তাপের সূত্র আমরা পড়ে এসেছিলাম, H = কি ms ডেল থিটা, H = ms ডেল থিটা পড়ে এসেছিলাম। আর যে ব্যয়িত শক্তি আমরা পড়ে আসলাম কি W সমান VIT I²RT V²/R × T। এখন আমাদের দেখতে হবে কি কি ডাটা দেওয়া আছে, সেই ডাটার উপর নির্ভর করবে আমরা কোন সূত্রটা ব্যবহার করব। তাহলে আমাদের প্রশ্ন মতে আমাদের আসতে পারে, যেহেতু বলা হচ্ছে যে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হচ্ছে তরল পদার্থ সেই পরিমাণ গ্রহণ করছে, তার মানে তরল উত্তপ্ত হচ্ছে, ওই পদার্থটা যে পরিমাণ গরম হবে সেই তাপটা তরল কর্তৃক গৃহীত হবে। তাহলে ব্যয়িত শক্তি গৃহীত তাপের সমান। তাহলে আমাদের এই চিত্রটা আমরা নিশ্চয়ই বুঝছি বেশ বিষয়টা, এই চিত্র অনুযায়ী আমরা অঙ্কটা করব। চিত্রটা আমরা মুছে দিই। তাহলে আমাদের এখানে দুটো সূত্র আমরা দেখতে পাচ্ছি, একটা আছে ব্যয়িত শক্তির সূত্র W সমান I²RT, আর একটা সে ওই তরল পদার্থে তাপ গ্রহণ করছে H = ms ডেল থিটা। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে H = W লেখা যায়। তাহলে আমাদের H সমান ms ডেল থিটা, ms ডেল থিটা = I²RT। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কি পরিমাণ পানি উত্তপ্ত হবে 0 ডিগ্রি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে ডাটাগুলো তুলে নিলাম। তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার, তাপমাত্রা সময় 100 সেকেন্ড সময় ব্যবহার হচ্ছে, তাপমাত্রার পার্থক্য 0 থেকে 100 ডিগ্রি, তাপমাত্রার পার্থক্য 100 ডিগ্রি সেলসিয়াস, ওটা কেলভিনেও লিখতে পারো সেলসিয়াস, কারণ পার্থক্যের ক্ষেত্রে সেলসিয়াস বা কেলভিন একই জিনিস। আপেক্ষিক তাপ H = 4200 জুল পার কেজি কেলভিন, এটা আমাদের জানা আছে। আর ওহম রোধ দেওয়া আছে 50 ওহম। তাহলে যেহেতু এখানে কেলভিন ব্যবহার করা আছে আমরা এখানে কে লিখি 100 কেলভিন। আমাদের m এর মানটা বের করতে হবে, বা m = I²RT ভাগ S ডেল থিটা। এই মানগুলো যদি আমরা বসাই দেখা যাবে I এর মান, R এর মান, T এর মান, S এর মান, এই মানগুলো যদি আমরা বসাই, এই বসে যে রেজাল্টটা পাবো দেখা যাবে সেই রেজাল্টের মানটা আমরা I এর মান বসাই, মানগুলো বসাই 2² 50 × 100 ভাগ S এর মান 4200 × ডেল থিটা আছে 100। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি ভাগফল পাবো, দেওয়া আছে 47.62 × 10⁻³ কেজি। তাহলে এই পরিমাণ পানিকে উত্তপ্ত করে 100 ডিগ্রিতে পৌঁছানো সম্ভব হবে এখানে যে তাপটা উৎপন্ন হচ্ছে ওই তাপে। তাহলে আমরা এখানে দেখলাম যে বর্জিত তাপ = গৃহীত তাপ, সেই ক্যালরিমিতির মূলনীতির মতো। তাহলে ওই রোদের ভিতরে যখন বিদ্যুৎ প্রবাহিত আছে, রোদ উত্তপ্ত আছে, সেই উত্তপ্ত তাপ
গ্রহণ করছে তরল পদার্থ। এই তরল পদার্থ তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। বলা হচ্ছে 100 ডিগ্রি উত্তপ্ত হতে হলে কি পরিমাণ পানি ওখানে 100 ডিগ্রি উত্তপ্ত করতে পারবে, সেই পরিমাণ পানি আমাদের ওখানে ব্যবহার করতে হবে। এই হলো অঙ্ক। আমরা আরেকটা সূত্রের ব্যবহার শিখলাম। এরপর আমরা আরেকটা প্রয়োগে যাই। তোমরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছো এবং এই টাইপের অঙ্ক যেগুলো আছে সেগুলো চর্চা করবা। দেখো আমরা আরেকটা অঙ্কে আসি। 3 নম্বর বলছে একটি বিদ্যুৎ পরিবাহী দুইটি শাখায় বিভক্ত হয়েছে। একটা বিদ্যুৎ পরিবাহী দুটো শাখায় বিভক্ত হয়ে সমান বিভক্ত হয়ে রোধের অনুপাত হচ্ছে 5:7। হ্যাঁ, বলা হচ্ছে শাখা দুটি উৎপন্ন তাপের অনুপাত কত। একটা বিদ্যুৎ পরিবাহী দুটি শাখায় বিভক্ত হয়েছে এবং এটা বিভক্ত হয়ে কি আছে, সমান্তরাল অবস্থায় আছে। হ্যাঁ, দুটি শাখায় বিভক্ত হয়ে রোধের অনুপাত, এই রোধের অনুপাত দেওয়া আছে 5:7। বলছে শাখা দুটিতে উৎপন্ন তাপের পরিমাণ কত। আমরা জানি যে রোধ যদি সমান্তরালে থাকে তুল্য রোধের মান কি হয়, বৃদ্ধি পায় না হ্রাস পায়? রোধ যদি সমান্তরাল অবস্থায় থাকে তুল্য রোধের মান হ্রাস পায়। আমরা জানি যে রোধ যত বাড়ে তাপ তত বেশি উৎপন্ন হয়। আমরা শিখে এসেছি এর আগের টপিকসে যে রোধ তাপের সমানুপাতিক, রোধ বাড়লে তাপ বাড়বে। কিন্তু এই ক্ষেত্রে কি আছে, দুটো রোধ যখন সমান্তরালে যুক্ত করছে তখন রোধ কি আছে, বাড়ছে না কমছে? হ্রাস পাচ্ছে, কমছে। সমান্তরালে যুক্ত থাকে রোধের মান, তুল্য রোধের মান কমে। তাহলে তুল্য রোধের মান যদি কমে তাপ কি হবে, কমবে। তাহলে এই সমান্তরালে যুক্ত ক্ষেত্রে উৎপন্ন তাপটা হবে রোধের ব্যস্ত অনুপাতে। রোধ যত বেশি হবে, এখানে রোধের মান যত বেশি হবে তাপ তত কম উৎপন্ন হবে, কারণ রোধ যত বেশি হবে সমান্তরাল হয়ে যাবে, সমান্তরাল হয়ে রোধ তুল্য রোধ হ্রাস পাবে, এই জন্য তাপ কমে যাবে। তাহলে রোধের মান যত বাড়বে, এক একটা ক্ষেত্রে আলাদা করে যদি আমরা হিসাব করি, রোধের মান যত বাড়বে তাপের মান তত কমবে। এই ক্ষেত্রে সমান্তরালের ক্ষেত্রে মনে রাখবে, সিঙ্গেলের ক্ষেত্রে কিন্তু সমানুপাতিক। যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে যে কোনো একটা রোধ বা যে কোনো একটা রোধ যদি বৃদ্ধি পায় তুল্য রোধের মান কমে যাবে, তার মানে তাপ হ্রাস পাবে। তাহলে সমান্তরালে যুক্ত থাকলে রোধ বাড়লে তুল্য রোধ নাই, যে কোনো একটা রোধ, তুল্য রোধ বাড়লে টোটাল রোধ বাড়বে, কিন্তু যে কোনো একটা রোধ যদি আমরা বাড়াই বা দুটোকেই যদি বাড়াই তো তুল্য রোধের মান ততই হ্রাস পাবে, যত বৃদ্ধি পাবে। তাই সেই ক্ষেত্রে তাপের ব্যস্ত অনুপাতে হয়ে যাচ্ছে H ব্যস্ত অনুপাতিক R। তাহলে আমরা দুটার ক্ষেত্রে এইভাবে লিখতে পারি সমীকরণটা, H1 1/R1 H2 সমান ব্যস্ত অনুপাতিক 1/R2। এই দুটাকে যদি আমরা অনুপাত করি তাহলে রাশিটা কেমন আসবে? এই দুটাকে যদি আমরা অনুপাত করি তাহলে H1/H2 equal to R2/R1 এরকম রাশি আসবে। এটাকে ভাগ করো, ধ্রুব ধ্রুব কেটে যাবে, সমানুপাতিক দুটি ধ্রুব থাকে, ধ্রুব এমনি কেটে যাবে। বা আমরা সাইড চেঞ্জ করে নিই, আমরা গতদিন যেটা শিখছি, H1/H2 equal to R2/R1। R1/R2 মানে আমাদের দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি H1/H2 মানে অনুপাতটা, তাহলে বা H1/H2 equal to 7/5। তাহলে আমাদের এই অনুপাতটা আসছে, বা আমরা অনুপাত আকারে লিখতে পারি H1:H2 equal to 7:5। ক্লিয়ার বিষয়টা? একটা নতুন জিনিস আমরা শিখলাম, বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝেছো। তাহলে আমাদের একটা পরিবাহী দুটো শাখায় বিভক্ত হয়ে গেছে, যখন দুটি শাখায় বিভক্ত সমান্তরাল হয়ে যাচ্ছে, সমান্তরাল থাকলে তুল্য রোধের মান কমে যায়। তার মানে যে কোনো রোধের মান যত বৃদ্ধি করবে তুল্য রোধের মান তত কমবে, আর তুল্য রোধের মান কমলে তাপ হ্রাস পাবে। তার মানে যে কোনো রোধের সাথে যদি আলাদা আলাদা হিসাব করি সেই ক্ষেত্রে ব্যস্ত অনুপাতিক আসবে। আমরা এইভাবে বের করতে পারি। তাহলে আমরা আরেকটা নতুন জিনিস শিখলাম প্রয়োগের ক্ষেত্রে। এরপরে আমরা আরেকটা প্রয়োগে আসি। দেখো আমরা আরেকটা প্রয়োগে আসি। বলা হচ্ছে কোনো বাড়িতে 100 ওয়াটের 10টা, 60 ওয়াটের 5টা বাতি জ্বলে। 100 ওয়াটের 10টা বাতি আর 60 ওয়াটের 5টা বাতি এবং 3 কিলোওয়াটের একটা হিটার আছে।
কোনো বাড়িতে 100 ওয়াটের 10টা বাতি আর 60 ওয়াটের 5টা বাতি এবং 3 কিলোওয়াটের একটা হিটার চলে। বাতিগুলো দৈনিক 6 ঘন্টা, বাতিগুলো দৈনিক 6 ঘন্টাকে চলে, হিটারটা দৈনিক 2 ঘন্টাকে চলে। বলা হচ্ছে প্রতি ইউনিট বিদ্যুতের দাম যদি 6 টাকা করে হয়, তাহলে জানুয়ারি মাসে কত টাকা বিল আসবে? মাস উল্লেখ করে দিয়েছে, এই মাস কত দিনে সেটা আমাদের জানা লাগবে। জানুয়ারি মাস কত দিন, যদি বলতে শুধু বলতো মাসে কত ইউনিট বিদ্যুৎ আসবে, সেই ক্ষেত্রে আমরা গড় একটা 30 দিন ব্যবহার করতাম। যেহেতু মাসের নাম উল্লেখ করে দিয়েছে, সেই ক্ষেত্রে আমাদের জানা লাগবে ওই মাস কত দিন। আমাদের নিশ্চয় জানা আছে জানুয়ারি মাস 31 দিনে। তাহলে আমরা কি কি দেওয়া আছে সেটা আগে আমরা দেখব। কয়টা বাতি দেওয়া আছে? 100 ওয়াটের বাতি 10টা, 60 ওয়াটের বাতি 5টা, 3 কিলোওয়াট একটা হিটার দেওয়া আছে, সেটা 3000 ওয়াট। বাতি জ্বলে দৈনিক 6 ঘন্টা করে আর হিটার জ্বলে দৈনিক 2 ঘন্টা। প্রথমে আমরা একদিনের হিসাবটা বের করে নেব, তারপর তাকে যদি আমরা মাসের দিন দিয়ে ভাগ করি, জানুয়ারি মাস 31 দিন, যদি আমরা সেই দিন দিয়ে গুণ করি তাহলে 31 দিনের টাইমটা পেয়ে যাবো। তাহলে টাইম কি ইকুয়াল টু 31 দিন। 31 দিনের আমরা কত হিসাব আসবে সেটা আমরা দেখব। প্রথমত আমরা একদিনের হিসাবটা বের করে নিই। আমরা জানি ব্যয়িত শক্তি, যেটা আমরা ইউনিট হিসাব করি কিলোওয়াট ঘন্টা, আমরা জানা আছে W সমান PT/100, একবারে আমাদের কিলোওয়াট ঘন্টা বা ইউনিটে আসবে। আমরা সেটাই একবারে সূত্রটা বসিয়ে দিলাম, PT/100। P বলতে ক্ষমতা, তাহলে আমাদের মোট ক্ষমতা এখান থেকে আমরা বের করে নিতে পারি। কয়টা বাতি? 10টা। তাহলে প্লাস 60 ওয়াটের 5টা, 60 × 5। এই বাতি কয়টা দিনে কয় ঘন্টা চলে? একদিনের হিসাব আমরা বলছি, দিনে কয় ঘন্টা? 6 ঘন্টা। প্লাস এরপর আছে হিটার 3000 ওয়াট। এই 3000 ওয়াটের বাতি কত ঘন্টা, হিটার কত ঘন্টা চলে? 3000 ওয়াটের হিটার চলে 2 ঘন্টা। এই হলো মোট একদিনের ব্যয়িত ক্ষমতা। আমরা একদিনের ক্ষমতা বের করলাম, যেহেতু এটা চলে বাতি চলে 6 ঘন্টা, এজন্য 6 দ্বিগুণ, আর হিটার চলে 2 ঘন্টা, এজন্য 2 দ্বিগুণ করলাম। বা এটাকে তোমরা এইভাবে লিখতে পারো, আমরা যেহেতু হিটার একটা দিলাম, এ চলে 2 ঘন্টা। তাহলে আমাদের এই যে পির মান, এইটুকু হচ্ছে পির মান, তার সাথে টির মান গুণ, এইটুকু পির মান, তার সাথে টির মান গুণ, মোট ক্ষমতা আমরা পেয়ে গেলাম। বা তোমরা এই জিনিসটা আলাদা আলাদা ভাবেও বের করে নিতে পারো, যে বাতির মোট ক্ষমতা বা বাতির মোট ব্যয়িত শক্তি, হিটারের মোট ব্যয়িত শক্তি বের করে নিতে, তোমরা যোগ করে নিতে পারো বা একবারও করে নিতে পারো। তাহলে এটা আমরা যেটা পেলাম, এটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। এই ওয়াট ঘন্টায় আসবে, এটা কিলোওয়াট বানিয়ে নিলাম। কিলোওয়াট বানাতে হলে এটা 1000 দিয়ে, যে 1000 দিয়ে ভাগ করা, 1000 দিয়ে আমরা ভাগ করলাম, ভাগ করে এটা হয়ে গেল কিলোওয়াট ঘন্টা 427.8 কিলোওয়াট ঘন্টা বা ইউনিট। তাহলে আমরা ইউনিটের হিসাব শিখলাম কিভাবে ইউনিট বের করতে হয়। তাহলে মোট ক্ষমতা ব্যয়িত শক্তি পিটি বের করলাম, তাকে 1000 দিয়ে ভাগ করলে কিলোওয়াট ঘন্টা, এত কিলোওয়াট ঘন্টা মানে এত ইউনিট। এখন বলা হয়েছে জানুয়ারি মাসে কত বিদ্যুৎ বিল আসবে। এটা এতক্ষণ হিসাব করলাম একদিনের। এটা হচ্ছে একদিনের। এতক্ষণ আমরা এটা হিসাব করলাম একদিনে। তাহলে জানুয়ারি মাসের যদি আমরা হিসাব করি, জানুয়ারি মাসে 427.8 × 31, তাহলে কত আসবে সেটা আমরা দেখি। দেখো আমরা এখান থেকে একটু ভুল হয়েছিল হিসাবে, যে এখানে আমরা যে ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 13.8 কিলোওয়াট ঘন্টা বা 13.8 ইউনিট। আমরা যেহেতু এক মাসে হিসাব করছি 31 দিনে,
31 দিন দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের আসছে 427.8 ইউনিট। এত ইউনিট বিদ্যুৎ খরচ হবে তোমার প্রতি মাসে। 427.8 ইউনিট প্রতি মাসে তোমার বিদ্যুৎ খরচ হবে। এই তিনটা বিষয়। এখন যদি বলা হয় টাকায় হিসাব করো কত টাকা বিল আসবে, যেহেতু বলে দেওয়া হয়েছে যে প্রতি ইউনিটের দাম 6 টাকা, তাহলে 6 টাকা যদি হয় সেই ক্ষেত্রে এত ইউনিটের দাম কত আসবে সেটা আমরা এখন খুব সহজেই বের করে নিতে পারবো। যেহেতু খুব সহজে বের করে নিতে পারবো, আমাদের টাকার হিসাবে যে সূত্র আছে W সমান কি, B সমান WB, অর্থাৎ এই বিটা হচ্ছে প্রতি ইউনিটের মূল্য। প্রতি ইউনিটের মূল্যকে B দিয়ে প্রকাশ করা আছে, ব্যয়িত শক্তিকে W দিয়ে প্রকাশ করা হয়েছে, মোট টাকা আছে B। তাহলে আমরা ওই B এর সূত্রে যদি বসাই মোট টাকা B সমান WB, তাহলে আমাদের B এর মান দেওয়া আছে 6 টাকা। B এর মান দেওয়া আছে 6 টাকা। আমরা এখানে যদি বসাই 427.8 ইনটু 6, আমাদের যদি ক্যালকুলেটর দিয়ে গুণ করি দেখা যাবে 2566.8 টাকা। এই টাকা আমাদের বিল আসবে প্রতি জানুয়ারি মাসে। ওই জানুয়ারি মাসে আমাদের বিল হবে 2566.80 টাকা, ওই জানুয়ারি মাসের বিল। তাহলে আমরা এতক্ষণ শিখলাম যে কিভাবে ব্যয়িত শক্তি বের করতে হয়, আর সেই ব্যয়িত শক্তিকে টাকায় আমাদের কিভাবে হিসাব করতে হয় সেটা আমরা বুঝলাম এখান থেকে। তবে এখানে কিছুটা ক্যালকুলেশনে আমরা ভুল করে ফেলছিলাম, সেটা সংশোধন করে দেওয়া হয়েছে যে 13.8 কিলোওয়াট ঘন্টা। যদি এটা আমরা ক্যালকুলেটর হিসাব করি, আমরা যদি এখন ক্যালকুলেটর টিপ হিসাব করতে একটু সময় লাগবে, সেই সময় বাঁচানোর সাপেক্ষে আমরা একবারে বসাই দিয়েছি 13.8 কিলোওয়াট ঘন্টা বা ইউনিট। তাহলে জানুয়ারি মাসে বিল আসবে আমাদের 427.8 ইউনিট। এইভাবে আমরা আমাদের নিজ নিজ বাসার বৈদ্যুতিক যন্ত্রগুলো বিল কেমন আসতে পারে একটু বাসায় বসে যদি আমরা একটা গড় হিসাব করি, যে আমার বাল্ব এত ঘন্টা চলে দৈনিক, ফ্যান এত ঘন্টা চলে, রাইস কুকার এত ঘন্টা চলে, যদি আমরা একটা গড় হিসাব করি তাহলে নিশ্চয়ই আমরা এই বিষয়টা আমরা বুঝতে পারবো। আমরা তো বিলের কাছাকাছি একটা বিল আমরা বানাতে পারবো, অ্যাকুরেট হিসাব না হলেও একটা গড় মান আমরা বের করতে পারবো। যার আমাদের যার যার বাসায় যার যার যে যন্ত্রপাতিগুলো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলো চলে সেগুলো আমরা একটা গড় হিসাব করার চেষ্টা করব। আমরা যে শিখলাম কিভাবে ইউনিট হিসাব করতে হয়, সেই বিষয়টা আমরা যার যার বাসায় যে যন্ত্রপাতি আছে সেগুলো একটা গড় হিসাব করব। দেখবা তোমরা খুব সহজেই বের করে নিতে পারবা যে কার কেমন বিদ্যুৎ খরচ হতে পারে। যেমন একটা মোটর চলে, মোটরের সাধারণত হর্স পাওয়ার হিসাব করা হয়। 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট তোমাদের জানা আছে? 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। 746 ওয়াটে 1 হর্স পাওয়ার। তোমার বাসায় যদি 2 হর্স পাওয়ারের একটা মোটর থাকে বা 1 হর্স পাওয়ারের যদি একটা মোটর থাকে, এই মোটরটা 1 ঘন্টা যদি চলে 746 ওয়াট ঘন্টা বিদ্যুৎ খরচ হবে। 746 ওয়াট ঘন্টা। যদি আমরা কিলো ওয়াটে নিয়ে আসি 0.764, অর্থাৎ 746 কে আমরা যদি হিসাব করি, এটা মুছে দিলাম, তোমরা ভালো করে নিশ্চয়ই দেখে নিয়েছো বিষয়টা। আমরা যদি এটা মুছে দিই, 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। যদি আমরা এই মোটরটাকে 1 ঘন্টা চালাই তাহলে সেই ক্ষেত্রে বিদ্যুৎ খরচ হবে, এটা ওয়াটকে যদি কিলোওয়াট বানাই, 746 কে যদি আমরা কিলোওয়াট বানাই তাহলে এত ঘন্টা, 1 ঘন্টায় আমাদের এত ইউনিট বিদ্যুৎ খরচ হবে, অর্থাৎ 0.746 ইউনিট প্রতি ঘন্টায় এত ইউনিট বিদ্যুৎ খরচ। 1 ইউনিটও না, 1 হর্স পাওয়ারের মোটর যদি 1 ঘন্টা চলে 1 ইউনিটও বিদ্যুৎ খরচ হবে না। আমাদের সাধারণত বাসায় যে মোটর ব্যবহার করি হয়তো সারাদিন 2 ঘন্টা চলতে পারে, 2 ঘন্টা চললে একে 2 গুণ করলে আমরা মানটা পেয়ে যাব। অনেকেই মনে করে যে মোটরে অনেক বিল পড়ে, কিন্তু সেটা হচ্ছে এই হর্স পাওয়ার উপরে, এই ওয়াটের উপরে, কত ঘন্টা তুমি চালাচ্ছ তার উপরে। যদি আমরা
সেই ব্যয়িত শক্তিকে আমরা বের করতে চাই। পিটি, এটা হচ্ছে পির মান, এটা পির মান, এটা টি 1 ঘন্টা, তাহলে এত ওয়াট, কিলোওয়াট ঘন্টা, তো ইউনিট বিদ্যুৎ খরচ হয়। তাহলে এইভাবে আমরা বাকি অঙ্কগুলো চেষ্টা করব, যার বইয়ে যে যে এই টাইপের অঙ্কগুলো আছে জুলিয়ার তাপীয় ক্রিয়ার উপরে, এই অঙ্কগুলো আমরা যার যার বইয়ে যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করব। তাহলে দেখবা তোমরা খুব সহজেই এই অঙ্কগুলো আয়ত্তে নিয়ে আসতে পারবা। আমাদের যার যার এই লেকচার পাবলিকেশনের বই আছে, যেটা সেলুর বই, এই সেলুর বইয়ের অঙ্ক টাইপ 4 এবং 5 তোমরা অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবা। আমরা যে সূত্রগুলো শিখলাম এই সূত্রগুলোর উপরে দেখবো ওখানে একটা টাইপ আকারে দেওয়া আছে, এই টাইপ 4 এবং 5, টাইপ 4 এবং 5, এই দুই টাইপের অঙ্কগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা। যদি কোনো সমস্যা থাকে সেটা জানাবা, আর নিজেকে তৈরি করার চেষ্টা করবা আগামী দিনে। আজকে আমাদের হলে প্রয়োগ, জুলের তাপীয় ক্রিয়া যতদিন শিখলাম তার প্রয়োগ শিখলাম। আগামী দিন আমরা কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক বল সম্পর্কে আলোচনা করব। এই বিষয়টা তোমরা বাড়িতে এই লেকচার দেখার আগে একবার পড়ে নিবা, তারপর আমার লেকচারটা ফলো করবা, ফলো করে আবার মূল বইটা পড়বা, দেখবা তোমাদের বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। খোদা হাফেজ, গুড বাই।